সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করে দেশের অবাধ নির্বাচনের যে যাত্রা নতুন করে শুরু হয়েছে 12ই ফেব্রুয়ারি তাকে অব্যাহত রাখবো। দেশনায়ক তারেক রহমানের মন্ত্রিসভার একজন মন্ত্রী হিসাবে ফিরে দেখা সেই সময়ের বক্তব্যের এই পর্বে আমি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে এ ব্যাপারে আশ্বস্ত করতে চাই, ইতিহাসের শিক্ষা আমাদের সরকার লাগাতার ভাবে চর্চা করবে। আগামী দিন গণমাধ্যমে যদি আমাদের সরকারের এই প্রতিশ্রুতিকে জনগণকে জানাতে পারেন আমি খুব খুশি হব, কারণ আমরা বিশ্বাস করি যে ইতিহাসের শিক্ষা গ্রহণ করা এবং তা চর্চা করার মধ্যেই সঠিক সুশাসনের গতি নির্ভর করে। কিরণ আহমেদ চৌধুরী বাংলাদেশের বিতর্ক সংস্কৃতিকে অনেক বেশি জনপ্রিয় করেছে। যে সমাজ বিতর্ককে ভয় পায়, যে সমাজ বিতর্ককে নাকচ করে, সেই সমাজ একটা জলাবদ্ধতায় আটকে যায়। বিশেষ করে তরুণ বয়স থেকেই নতুন প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে বিতর্ক এবং বিতর্ক করার জন্য যে ক্রিটিক্যাল এনগেজমেন্ট, যে ক্রিটিক্যাল অবজারভেশন আমাদের উচিত আমাদের সন্তানদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করা। কনফার্ম করার মধ্যে কিন্তু কোনো কৃতিত্ব নাই, সবকিছুতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই। আমাদের পবিত্র ইসলাম ধর্মের নবীজি বুদ্ধি হওয়ার পর থেকেই তিনি তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধর্ম বিশ্বাসকে নাকচ করেই কিন্তু আজকের এই ধর্মের জন্ম হয়েছে। অতএব অন্ধের মতো কোনো কিছুকে মেনে নেওয়ার মধ্যে কিন্তু কোনো কৃতিত্ব নাই। হ্যাঁ, আমি মানতে রাজি আছি, কিন্তু তার আগে তো বুঝতে হবে আমাকে, এবং বোঝাবুঝির জন্য যতটুকু বিতর্ক আমার করা উচিত ততটুকু বিতর্ক করার মুক্ত চিন্তা এবং সৎ সাহস সম্পন্ন নাগরিক তৈরি করাই হবে ফিরে দেখা সময়ের মধ্যে এই বইয়ের লেখকদের কাজ। আমি এই প্রসঙ্গেও হাসান আহমেদ চৌধুরী কিরণকে বিতর্ক সংস্কৃতির একজন প্রবক্তা হিসাবে এবং এই আন্দোলনের একজন পথিকৃৎ হিসাবে আপনাদের সকলের কাছে করতালি দিয়ে তাকে সম্বর্ধিত করতে চাই। আমাদের দেশে এই মুহূর্তেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের বিচারাধীন আছে। এখনো পর্যন্ত আদালতের সেই চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এবং রাষ্ট্রপতির যেই আদেশের বলে আমাদের সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়েছে, সেই সংক্রান্ত আলোচনা যেটি সংসদে চলছে তার মীমাংসা না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যতের সাংবিধানিক অবস্থানটা পরিষ্কার হবে না। তবে আমরা দৃঢ়ভাবে আশাবাদী, বিগত দিনের সকল গণ অভ্যুত্থান মানুষের এই রায়কে প্রমাণ করেছে, আমাদের দেশে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 6th পার্লামেন্টে সন্নিবেশিত করেছিলেন। যারা সময়ের দিকে ফিরে তাকাবেন তাদেরকে আমি আবারও মনে করিয়ে দিতে চাই, 5th পার্লামেন্ট বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন। 6th পার্লামেন্ট বিএনপি এককভাবে নির্বাচন করতে বাধ্য হয়েছিল এবং অল্প দিনের মধ্যেই 6th পার্লামেন্টের অবসান ঘটিয়ে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে 7th পার্লামেন্টের ইলেকশন হয়েছে। 7th পার্লামেন্টের ইলেকশনে আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হয়েছে, আমাদের নেত্রী বিরোধী দলীয় নেতার দায়িত্ব নিয়েছেন। ইতিহাস প্রমাণ করে 6th পার্লামেন্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৈরি করেছিলেন শুধুমাত্র সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে সন্নিবেশিত করার জন্য। এবং আজও মানুষের মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার এই সাংবিধানিক অবস্থানকে ধরে রাখাটার জন্য যে আগ্রহ, আর সেখান থেকে শেখ হাসিনার বিচ্যুতির কারণে 2024-এর 5ই আগস্টে তার যে চরম শিক্ষা, এই দুইটি তথ্যই কিন্তু ইতিহাসের পাঠক হিসাবে আমাদের কাছে আছে। সে কারণেই আমি আবার উচ্চারণ করতে চাই, ইতিহাসের শিক্ষা আমাদের সরকার লাগাতার ভাবে চর্চা করবে, কারণ আমরা জানি
এই শিক্ষার মধ্যেই সেই পথ নিহিত, যেই পথে আমরা ফিরে দেখা সময়ের আলোকে অবাধ দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করে দেশের অবাধ নির্বাচনের যে যাত্রা নতুন করে শুরু হয়েছে 12ই ফেব্রুয়ারি, তাকে অব্যাহত রাখবো।